একজন মানুষের বেঁচে থাকাটা নির্ভর করে অনেক কিছু পরিস্থিতির উপর। শুধু খেলেই বেঁচে থাকা যায় না, বিলাসিতা করলে বেঁচে থাকা যায় না। প্রচুর আমার টাকা আছে, বিশাল একখানা বাড়ি আছে, ভালো একখানা গাড়ি আছে, অতএব আমি খুব সুন্দর বেঁচে আছি, এভাবে হয় না। মানুষ তখনই সুন্দর থাকতে পারে, তখনই আনন্দে থাকতে পারে, তখনই একটা তৃপ্তি নিয়ে থাকতে পারে যখন সে দেখে যে সে কোনো অন্যায় করছে না বা কোনো অন্যায় সহ্য করছে না। আজকের এই পরিস্থিতিটা, আমরা যে পরিস্থিতির মধ্যে চলেছি, যেন একটা অন্ধকার টানেলের মধ্যে দিয়ে চলেছি। জটিলেশ্বর মুখোপাধ্যায়, তিনি প্রয়াত, কিন্তু তিনি একটি গান গাইতেন, এ কোন সকাল। আমার মাথায় একটা লাইন আসছে, এ কোন আধার। পৃথিবী তো অন্ধকার, সূর্য ওঠেন বলেই তো আমরা আলোটা পাই, অতএব কতক্ষণ আলো আর কতক্ষণ আধার থাকবে বলা মুশকিল। এটা তো প্রাকৃতিক আধার, কিন্তু মানসিক আধারে যখন মানুষ সমাচ্ছন্ন হয়, তখন তো একটা জাতির পক্ষে, কেন সৃষ্টির পক্ষে, স্রষ্টার পক্ষেও খুব চিন্তার ব্যাপার হয়ে দাঁড়ায়। আমরা মোটামুটি এখন সেই মুহূর্তে এসে পড়েছি। এটাকে বলা যেতে পারে, আমি যেটা মনে করছি, আমার মাথায় একটা টাইটেল এসছে, একটা শিরোনাম মতো এসছে। এই মার্ডারটাকে আমার বলতে ইচ্ছে করে মার্ডার অফ দি সেঞ্চুরি। তার কারণ আমি অনেক এই ধরনের বই, এই ধরনের তথ্য এবং এই ধরনের উদ্ঘাটন পড়েছি, বিশাল বিশাল বই পড়েছি। কলিন উইলসনের বইতে তো এটা চূড়ান্ত লেখা আছে, কেন মানুষ এমন কাজ করে, কেন সভ্যতা এগুলো সহ্য করে, কেন মানুষ সভ্য হয়েও অসভ্যের মতো আচরণ করে। এই নিয়ে কলিন উইলসনের অসাধারণ লেখা আছে, এবং তিনি এই ব্যাপারে একবারে শেষ কথা বলে গেছেন। এছাড়াও তো আমাদের মনস্তাত্ত্বিকরা রয়েছেন, এর সঙ্গে আমাদের বাৎসায়ন রয়েছেন, যিনি কামসূত্র লিখেছিলেন। এই সব মিলেমিশে আমাদের মহাভারত, আমাদের পুরাণ, আমাদের বেদ বেদান্ত উপনিষদ, সমস্ত এগুলো তো জলে ভাসিয়ে দিতে পারি না। এগুলো তো আমাদের ঐতিহ্য। ভারতবর্ষ যে ধর্মের দেশ, ভগবান শ্রী রামকৃষ্ণের প্রধান শিষ্য, প্রধান হাতিয়ার স্বামী বিবেকানন্দ বলে গিয়েছেন, এবং একথা জগৎ স্বীকৃত। আমরা এমন একটা জায়গায় বাস করছি, উত্তরে হিমালয়, দক্ষিণে সমুদ্র, এবং পূর্বে এবং পশ্চিমে এ নিয়ে আমাদের অপূর্ব সুন্দর কবিতাও আছে। তা আমরা এইরকম একটা সুন্দর সুজলাং সুফলাং দেশে যে প্রাণী, আমরা মানুষ তো একটা প্রাণী, আমরা যে বাস করছি, আমরা ক্রমশ ক্রমশ কি পশুভাবাপন্ন হয়ে যাচ্ছি? এইসব প্রশ্ন মাথায় আসায় আমি কয়েকটি লাইন ভেবেছি, কয়েকটি শিরোনাম ভেবেছি। যেমন, রাত গভীর, ভোর কিন্তু হবেই। দ্বিতীয় কথা, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এটি অনেক আগে থেকেই আমরা শুনতে শুনতে আসছি। তারপরে একটি এসছে, শৃগালের রাতে ভোরের পাখি। শৃগালের রাত আর পাখি ভোরের পাখি। শৃগালের রাত, নাইট অফ দি ফক্স অ্যান্ড মর্নিং অফ দি বার্ডস। এরপর, অপরাধের সংখ্যা চিরকালই অল্প। আরেকটি কি, আবেগ অতি শক্তিশালী বিস্ফোরক। তরোয়ালের থেকেও, বন্দুক টন্দুকের স্টেন গানের থেকেও মানুষের আবেগ, সেটি যখন বাইরে প্রকাশিত হবে, সে কিন্তু ভয়ঙ্কর জিনিস, তাকে থামানো খুব মুশকিল। আবেগ অতি শক্তিশালী বিস্ফোরক। যে দাঁত কামড়ায়, সেই দাঁত একদিন পড়ে যায়। বাইটিং টিথ, যে দাঁত ঘেউ ঘেউ করে সকলকে কামড়ে যাচ্ছে, সেই যে কামড়াচ্ছে তার মনে রাখা উচিত, এই দাঁত তার বেশি দিন থাকবে না, সে ফোগলা হয়ে যাবে, তখন সে কি করবে? দ্বিতীয়ত হচ্ছে অপরাধীদের
অপরাধ অপরাধীদের কবরখানা। ক্রাইম ইজ দেয়ার গ্রেভ। সেখানেই তারা কিন্তু তার দেহ গলবে, পচবে, মাটিতে মিশে যাবে, পঞ্চভূতে মিশে যাবে। এই কটি আমার মাথায় এলো আজকের এই ভয়ঙ্কর দিনে। যখন লিখতে বসি তখন কেবলই মনে হয় আমার তো স্থবির হয়ে গেছি, অনেক বয়স, আমার পক্ষে তো আর বাইরে বেরিয়ে আন্দোলনে অংশগ্রহণ করার শক্তি নাই। কিন্তু মন তো বৃদ্ধ হয় না। মন তো সদা সর্বদা বাল্য, শৈশব, কৈশোর, যৌবন এর মাঝেই ঘোরাফেরা করতে থাকে। মনের তো কোনো বয়স নেই, মনের কোনো দেহ নেই। আর স্বামীজি ভারী সুন্দর একটি কথা বলে গেছেন, সেইটি আমাদের দেশ যারা তৈরি করছেন, জনগোষ্ঠীকে যারা মানুষ করার চেষ্টা করছেন, একটা ভালো জাতি তৈরি করার চেষ্টা করছেন, তারা কেন এই স্বামীজির এই কথাটি মনে রাখে না কেন? হেলদি মাইন্ড ইন এ হেলদি বডি। এসব কথা কতবার বলে বলে মুখ দিয়ে ফেনা বেরিয়ে যাচ্ছে। যারা চিন্তাবিদ, যারা লেখক, যারা গায়ক, যারা বৈপ্লবিক, তারা সকলেই বলতে বলতে তারা এই পৃথিবী থেকে চলে যাচ্ছে। একটা কথা আছে, সেটি খুব মেয়েলি প্রবাদ, চোরানা শোনে ধর্মের কাহিনী। নমস্কার। আচ্ছা, আমি আজকে আপনার কাছে কতগুলো কথা একটু জানতে চাই, আমার খুব কৌতূহল। সেটা হচ্ছে যে আমরা তো দুই বন্ধু। হ্যাঁ, অবশ্যই নমস্কার করতে হচ্ছে না, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, বলুন। আমি যেটা আমি লক্ষ্য করেছি, দেখছি যে আপনি গত কয়েক বছর ধরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দ নিয়ে অজস্র লেখা লিখছেন, অজস্র। তো প্রত্যেকটি ক্ষেত্রেই আমার মনে হয় যে এখানে নিশ্চয়ই কিছু রিপিটেশন থাকবে। রিপিটেশন মানে সেই রকম রিপিটেশন যে পার্সপেক্টিভের রিপিটেশন থাকবে। কিন্তু লক্ষ্য করছি যে আপনি প্রতিবারই একটা নতুন কোনো পার্সপেক্টিভ থেকে তাদের দেখেন, এটা নতুন ভাবে দেখা। ঠিক এবারেও আপনি একটা জীবনোপাখ্যান লিখছেন মা শারদাকে নিয়ে। তা আমার মনে হলো যে এবারে আপনি মা শারদা নিয়ে কি লিখছেন, কোন পার্সপেক্টিভে লিখছেন? দেখুন অশোকদা, প্রত্যেকবার পুজো এলেই তা একটা কি লিখবো করে অনেকদিন ধরে তো একটা চিন্তা ভাবনা চলে। যারা আমার যিনি সাহিত্যের গুরু বিমল দা, শ্রদ্ধেয় বিমল কর, তার সম্পর্কে বৌদি বলেছেন যে পুজোর আগে একটা দেখবার জিনিস ছিল তার, ঘন ঘন সিগারেট খাচ্ছেন আর বারান্দায় পায়চারি করে যাচ্ছেন, একদিন, দুদিন, 3 দিন। তাহলে বিমলদাকে একদিন জিজ্ঞেস করেছিল এরকম, এই বৌদি বলছেন এটা, বললে পাখি উড়ছে, প্লট, ওটাকে ধরে আনতে হবে, তো খাতায় ভরতে হবে। তা এটা শুধু ওর ক্ষেত্রে সত্য নয়, সকলের ক্ষেত্রেই এই একই ব্যাপার হয় যে কি লিখবো, কেমন করে লিখবো, আর যদি লেখার বিষয়বস্তুটাও ঠিক হয় তা কোন দিক থেকে অ্যাপ্রোচ করব। আপনি তো একটা যেন দুর্গের দিকে এগোচ্ছেন, নিশ্চয়ই কোন পথে ঢুকবেন। প্রথমে আমি এবারে ভেবেছিলাম যে আমি অশোককে নিয়ে লিখবো, বুঝলেন, সম্রাট অশোক। তার জন্য তো গাদা বই এলো, নিয়ে এলাম এবং গুচ্ছের একবারে ইন বিটুইন লাইন্স পড়ে ফেললাম, নোটস তৈরি হয়ে গেল এবং সত্যি কথা বলতে কি 13 পাতা লেখাও হয়ে গেল। কিন্তু লিখতে লিখতে আমার কেবল মনে হলো বড্ড ড্রাই, বড্ড ইতিহাস শুকনো, এটা যেন আমাকে অ্যাপিল করছে না। তখন একদিন দুপুরবেলা একা একা বসে আছি, হঠাৎ যেন আমার কানের কাছে কে এসে বলছেন যে দক্ষিণেশ্বরে আমার সেই দিনগুলি। কি? মা শারদা বলছেন দক্ষিণেশ্বরে আমার সেই দিনগুলি। আমি না কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে রইলাম। সত্যিই তো
দক্ষিণেশ্বরে মায়ের সেই নির্জন বা ভক্ত সমাকুল দিনগুলি কি, এটা তো একটা দারুণ বিষয় হবে। কিন্তু সে তো আমি লিখবো না মা নিজেই লিখবেন? আচ্ছা, আমি দেখলাম যে মা নিজেই লিখছেন। আচ্ছা, কারণ ওখানে বলছেন দক্ষিণেশ্বরে আমার সেই দিনগুলি। এইবার সেই শুরুটা কিভাবে করব? এই জয়রামবাটি, নিস্তব্ধ দুপুর, একটি দাওয়ায় মা এবং মায়ের মা দুজনে বসে আছেন, একটু অবসর। এবার ঠাকুর তখন দক্ষিণেশ্বরে, কিছুকাল বিবাহ হয়েছে কামারপুকুর থেকে, জয়রামবাটি থেকে কামারপুকুর করে তিনি দক্ষিণেশ্বরে চলে গেছেন। আর তো তার কোনো খবর নেই, দিনের পর দিন চলে যাচ্ছে এবং সমস্ত চারপাশের লোক নানা কথা, নানা গুজব রটাচ্ছে। তোমার স্বামী পাগল হয়ে গেছে, শ্যামা সুন্দরী মেয়েটাকে জলে ফেলে দিয়েছে। তখন মা করছেন কি, মা বলছেন আমি তখন বেরোতে পারতাম না, বেরোলেই এইসব শুনতে হবে। কিন্তু ভানুপিসির নির্জন দাওয়ায় আঁচল বিছিয়ে শুয়ে থাকতেন। এই সময় তার কেবলই মনে হচ্ছে, আর তখন তো যখন বিবাহ হয়েছিল তো এইটুকু একটি মেয়ে, আর এখন তিনি যখন ভাবছেন তখন তো তিনি ষোড়শী, তাই তো। তখন তার মনের মধ্যে একটা আবেগ এসছে যে আমি যাকে কাছে পেয়েছি, 1.5 বছর 2 বছর তো ঠাকুরকে পেয়েছেন কাছে, যদিও বয়স তখন কম, অতটা বোঝেননি, কিন্তু একটা আবেগ তৈরি হয়েছে নিশ্চয়ই, এবং আমি দেখতে চাই কি ব্যাপারটা কি। কিন্তু মুখ ফুটে তো সেখানের মেয়েরা বাবাকে বলতে পারেন না যে আমি দক্ষিণেশ্বর যাব। তা ওই দক্ষিণেশ্বরে কয়েকজন ওর আত্মীয়া ওই গঙ্গা স্নান করতে যাবেন। তা মায়ের খুব ইচ্ছে, তা মা তখন তার মাকে বলছেন দক্ষিণেশ্বরের কথা বলো না, সেটা কোথায়, জায়গাটা কোথায়, সেটা কেমন জায়গা, সেটা কি। তা আমার মনে হলো মা এদের একটা দক্ষিণেশ্বরের ইতিহাস পাওয়া যাচ্ছে। দক্ষিণেশ্বর কোথা থেকে? গঙ্গার ধারে একটা জায়গা, রানী রাসমণি যাবেন কাশিতে, ওইখানেই নৌকোটা বেঁধেছিলেন সে রাতে জলের কারণে, এবং ওইখানেই আবার জায়গাটি যেন চিহ্নিত ছিল, ওইখানেই মন্দির হলো, ওইখানেই ঠাকুর এলেন। তা এই যে মা হাঁটতে হাঁটতে জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে যাচ্ছেন, রাস্তা কোমল দুটি পা, অত তো হাঁটা অভ্যেস নেই। তা তিনি কিন্তু যাওয়ার এত আবেগ যে তিনি সেসব উপেক্ষা করে ভুলে গেছেন। হ্যাঁ, এবং 3 থেকে 4 দিন লাগে হেঁটে যেতে। এবার প্রথম রাতটা গেল ঠিক আছে, দ্বিতীয় দিনে জ্বর এসে গেল, রাতে চটিতে আশ্রয় নিতে হলো। এইভাবে মা ধীরে 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 দক্ষিণেশ্বরে পুরোটা বলছি না, এর মধ্যেও অনেক বহু ঘটনা। ঠিক ঠিক এগুলো পড়ে নেব। এইবার দক্ষিণেশ্বরে যখন নৌকো মাঝগঙ্গায়, ঠাকুর ঠিক টের পেয়েছেন উনি আসছেন, আর বলছেন ওরে হৃদয়, ওরা যে আসছে বারবেলা কাটিয়ে এসছে তো, কারণ এই কথাটা। তারপরেই মা যখন নেমে এসছেন ভয়ে ভয়ে, কিভাবে ঠাকুর তাকে গ্রহণ করবেন, মুখ ফিরিয়ে নেবেন না, ওই ঘরে রাখ, কি এইখানে রাখ। বাবা ঠাকুরের কি হবে, তোমার নাকি জ্বর হয়েছিল, এই যে সময় স্ত্রী জ্বর এসে যায়, না না আজও আমার ঘরে শুনে। এই যে মায়ের সেই দক্ষিণেশ্বরের দিনগুলো, নির্জন দুপুর, পঞ্চবটি, ঠাকুরের সেবা, এই নিয়ে একটা কিছু মায়ের বলা কথা, যেগুলো আপনি গ্রন্থাদিতে পাবেন। আর কথা বলা শেষ হয়ে যাওয়ার পরে তো কিছু না বলা কথা থাকে, সেটা যারা কল্পনাপ্রবণ, যাদের সেই আবেগ আছে তারা বুঝে নিতে পারে যে মা এতটুকু বললেন আর এতটুকু বললেন, কতটুকু জলের তলায় আর কতটুকু উপরে ভাসুন, এইভাবে না পুরো গঠনটা তৈরি। সত্যি যেটা বলছিলাম যে একদম একদম একটা অন্য পার্সপেক্টিভ, এই মা শারদার এই কথা এইভাবে তিনি বলছেন তার নিজের কথা। বাহ। আর অন্য লেখা, এবার অন্য লেখা সম্পর্কে বলি। এই লেখাটা লিখতে গিয়ে তো মরে গেলাম, মুশকিল হয়ে গেলাম। এরপর তো আর অন্য কোনো লেখা ভাবাই যায় না, কিন্তু আমায় লিখতে তো হবেই। যেমন ছোটখাটো একটা লেখা লিখলাম একটা কাগজের জন্য। সেটা হচ্ছে কি না, আমরা তো সবাই বলি যে
জুতো মেরে গরু দান, উল্টোটা নিয়ে হলে কিরকম হয়, গরু মেরে জুতো দান, এর উপরে একটা লেখা, মজার লেখা, গরু মেরে জুতো দান। আচ্ছা, এরপরে একটি লেখা লিখলাম, সে লেখাটার নামকরণ আপনিই করে দিয়েছেন, হিং টিং ছট। না 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 না, অঙ্কট অঙ্কট বঙ্কট, আপনি ঠাকুরের কথা, অঙ্কট বঙ্কট। আমার খুব শব্দটা ভালো লেগেছিল, ভীষণই ভালো, অঙ্কট বঙ্কট একটা। আচ্ছা, তাহলে এটা হলো। এইবার ছোটদের লেখাটা লিখতে গিয়ে তো বড় অবশ্যই একটু লিখবো আমি। সেখানে আমার হঠাৎ মনে হলো যে পৃথিবীতে তো আপনি যুগলবন্দি শুনেছেন, গানে বাজনায় আবৃত্তিতে, আত্মকথায় যুগলবন্দি হয়, দুজনে একসঙ্গে আত্মকথা লিখছে। তো বড় আর মেজ মামা দুজনেই বসেছে যে দুজনের আত্মকথা একটা লেখা হবে। মেজ বলবে বড়র কথা, বড় বলবে মেজর কথা, আর বিচার করবেন বসে বসে মাসিমা। কেউ যদি আক্রমণাত্মক হয় বা বিক্রি সঙ্গে সঙ্গে সেন্সার, হ্যাঁ, সেটা বিরাট আয়োজন হচ্ছে। হ্যাঁ, সেই লেখাটা শুরু হয়েছে। তো সেই লেখাটা লেখার সময় যেটা আমরা আলোচনা করছিলাম কিছুক্ষণ আগে, এই যে এখনকার সমসাময়িক অবস্থা, একটু অস্থির অবস্থা, তাতে কি আপনার লেখাটা খুব কষ্ট হচ্ছে, লিখতে খুব কষ্ট হচ্ছে। কেন জানেন, বড় মামাই বলুন, মেজ মামাই বলুন, বা গরু মেরে জুতো দানি বলুন, এগুলো তো ছোট লেখা, এগুলো হাস্য রঙ্গ রসাত্মক লেখা। বর্তমানে আমরা যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি, এখানে যেন রঙ্গ রস কৌতুক এটা বড্ড বেমানান, এই যেন সেই রোম পড়ছে নীরবে আলাওয়া যাচ্ছে, সেই রকম একটা অবস্থা। এই যে আজকে আপনাকে বলি, আমি জানি না কিরকম ইরিটেশন ফিল করলাম, হঠাৎ সকালবেলা যে লাউড স্পিকার বাজাচ্ছে একটা গান, মানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, আই অ্যাম এ ডিস্কো ডান্সার। এখন কি ডিস্কো ডান্সারের গান শোনার মতো আমাদের মানে বাতাসে পরিবেশ পরিস্থিতি আছে, এই গান ভাষা কি উচিত? আমাদের খুব দুঃখ লাগলো যে মানুষের অনুভূতি বা অন্যের বেদনায় প্রবেশ করার যে আপাত একটা ভাব দেখায়, সেটা কতটা গভীর। দুরকম আছে জানেন তো, পিঠে আপনি সুড়সুড়ি দিতে পারেন, আবার নখ কাটার আঙুলে নখ বড় নয় তাই দিয়ে একটু চুলকেও দিতে পারেন, আবার ধরুন বড় বড় নখ বেরিয়েছে আঁচড়েও দিতে পারে। এখন এই সময়টা কিন্তু আমাদের পিঠে আঁচড়াচ্ছে, কত তার মধ্যে লেখা খুব কঠিন, লিখেছে কি কঠিন আপনাকে আমি কি বলবো, মনটাকে ওখান থেকে এদিকে সরিয়ে আন, মনেই তো লিখে। নিশ্চয়ই আপনি তো গ্রামাফোনের পিন দেখেছেন, কিরকম এক করে বসলো, গান বাজলো, দুঃখের গান বাজতে পারে, সে তার শরৎ বাজতে পারে, পিন, মনও তো একটা পিন। এখন সেটা কোন ডিস্কের উপর বসবে, কি বাজবে, খুব কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। ইট ইজ এ ভেরি ট্রাইং। আর একটা কথা আমি মানে আপনার অজস্র অসংখ্য পাঠক, সেই পাঠকরা তার মধ্যে এখনো কিন্তু আপনাকে রসে বসের সঞ্জীব চট্টোপাধ্যায়কে দেখতে চায়, মানে পেতে চায় আর কি। তো দেখুন, রসে বসে শব্দটা তো ঠাকুরের, হ্যাঁ, রস থাকবে কিন্তু বসে যেন থাকে, ওই জন্য নিয়ন্ত্রণ হারাবে। রসে বসে যে হিউমার, সেটা কিন্তু গোপাল ভাঁড় নয়, না অবশ্যই না। আমি তো আপনার সঞ্জীবনী সুধা যেটা বেরোতো প্রতিদিনে, কামড়, কিন্তু লেখাটার মধ্যে তো সেই কামড়, লেখাটার মধ্যে তো একটা মজা ছিল। ওই তো এই কামড়ের মজাটা কিরকম জানেন, আমি বলছি, ছেলেবেলা আমার খুব শখ ছিল বেড়াল আর বাচ্চা কুকুর পুষবো আর কি। তা তাদের নিয়ে তো আমি শুতাম বিছানায়, শীতকালে লেপের মধ্যে শুয়েছি, আমি ঘুমোতে যাচ্ছি, বেড়ালের তো ঘুম নেই, সে খেলা করছে আমার সঙ্গে। বেড়ালের এই যে সবে কচি কচি দাঁত উঠছে, আঙুল দিয়ে কুটুর কুটুর করে কামড়াচ্ছে, এই যে কামড়টা, এই কামড়টাকে আপনি বাইট বলতে পারেন না, এটা খুব সুখের কামড়। তা সেই জন্য রসে বসে ব্যাপারটা হচ্ছে কারোকে সেইভাবে আহত না করে, পার্সোনাল অ্যাটাক না করে। আপনাকে একটা কথা বলি, হিউমার শব্দটা কিন্তু ইংরেজি, আমাদের এদিকে কিন্তু বড় গিরিশবাবু যখন নাটক করতেন, সিরিয়াস নাটক, তখন ইন্টারভেলে একটা রঙ্গ কৌতুক অমৃত লাল ইত্যাদি, সেগুলো কিন্তু খুব মোটা দাগের
একটা ব্যাপার, স্থূল ব্যাপার। কিন্তু হিউমার আর স্যাটায়ার এটা কিন্তু ব্রিটিশদের জিনিস, বুঝলেন? এটা হচ্ছে চোলাই আর আপনার শেরি শ্যাম্পেনের হুইস্কি তফাৎ। তবে আপনি বললে তো আবার চোলাই আর ধোলাই দুটো একসঙ্গে চলে আসে। দোলাই তো একটু দিতেই হবে, কিন্তু কথা হলো যে সেই দোলাইটা যেন আবার পার্সোনাল অ্যাটাক। নিশ্চয়ই পার্সোনাল অ্যাটাক ইজ নট হিউম্যান। তো আমার এই যে একটা জিজ্ঞাসা, যে আপনি মানে এখন তো প্রচুর যা লিখছেন সব একটু উচ্চ মার্গের লেখা, কিন্তু সাধারণ পাঠকের জন্য লিখছেন। সাধারণ পাঠক কিন্তু আপনার লেখার মধ্যে থেকে মানে আমি যেটা বলবো যে একটা দর্শন খুঁজে পায়, সেই দর্শনটা তো সহজে ঢোকানো যায় না, আপনার লেখার মধ্যে সেটা পাওয়া যায়। মাঝে মাঝে একটা আতঙ্ক হয়, দর্শনের কাল কি শেষ হয়ে গেল, বেদান্তের কাল কি শেষ হয়ে গেল, উপনিষদের কাল কি শেষ হয়ে গেল, সেগুলো কি একটা জায়গায় গোষ্ঠীবদ্ধ, হ্যাঁ, সীমিত কয়েকজন লোকের মধ্যে একটা সংগঠনের মধ্যেই আলোচিত হবে। হ্যাঁ, এই জন্য জানেন আমি বলি কি যে ঠাকুরমা স্বামীজিকে সাষ্টাঙ্গ প্রণাম। তারা যে এই যে পুরো ব্যাপারটাকে একটা সেক্টরাইজ, হ্যাঁ একটা একটা ধরুন শঙ্করাচার্যের চার ধাম, সেখান থেকে মুক্ত করে বুদ্ধদেবের সঙ্গ থেকে মুক্ত করে এই যে জগতের মাঝে ছড়িয়ে দিয়েছে, এটা যে কি কাজ করে গেছেন তারা না। এখন আমরা তারা করেছেন। আর না, এখানে আর একটা কথা আছে, সেটা বলেই দেওয়া আছে, তুমি কোন পথে চলবে সেটা তুমি নির্বাচন ঠিক করো। তুমি যদি নিজেকে ভালো করতে চাও ভালো করো, যদি না করতে চাও তুমি তা ফলো করো। এখন যা যুগ পড়েছে, কেউ তো কারোর অভিভাবক হতে পারবে না। অভিভাবকদের যুগ শেষ, পিতামাতার যুগ শেষ। আমি আপনার সঙ্গে একমত হব না, যাই হোক হবে না। পিতামাতার যুগ শেষ, আমি এই সূত্রে বলছি। তারা আমাকে পৃথিবীতে আনতে পারেন, কিন্তু আমি আমার যে পিতার শাসনে ছিলাম, এখন যদি কোনো পিতা তার পুত্রকে সেই শাসনে রাখতে চান, তিনি কিন্তু অ্যাবসলিউটলি ফেল করবেন। একদম ঠিক, একদম ঠিক, একদম সময়টা পুরো বদলে গেছে। এবার দ্বিতীয় কথা হচ্ছে, আমরা নারী স্বাধীনতা বলছি। আর তখনকার কালের একজন স্বামী হতে পারে, স্বামী এটা খুব বদ, সেখানে কি হচ্ছে, আপনি গিরিশচন্দ্রের জীবন দেখুন না, তার সেকেন্ড ওয়াইফ গিরিশবাবু জীবনটাকে পাল্টে দিলেন, না ফার্স্ট ওয়াইফ, সেকেন্ড ওয়াইফ এটি জীবন পাল্টে দিলেন। তাহলে একজন স্ত্রী স্বামীর জীবনটাকে সাফল্যে ভরে দিতে পারেন। এই যে তত্ত্বটা, এই যে কনসেপ্টটা, এটা পৃথিবীতে শুধু ভারতবর্ষের ক্ষেত্রে না, হোল ওয়ার্ল্ডে এটাই হচ্ছে কনসেপ্ট অফ দি হিউম্যানিটি। মানুষ সবাই একজন ভালো বন্ধু চাই, একজন ভালো গুরু চাই, একজন ভালো সঙ্গী চাই বা ভালো সঙ্গিনী চাই। আবার পিতামহ পুত্রের যে সম্পর্ক, সেটার মধ্যে ওই যে আপনার রুপলেস, ওই যে শ্রী অরবিন্দকে দেখতে গেছেন, এখান থেকে দেখছেন যে শ্রী অরবিন্দকে ইটনে একটা ওপরের কুটুরির ঘরের মধ্যে তার স্থান। ইটনের যে প্রফেসর, তিনি বলছেন, উই কিপ আওয়ার স্টুডেন্টস ইন লাইক দিস আন্ডার স্ট্রিক্ট কন্ট্রোল। হ্যাঁ, আমরা এইভাবেই তাদের তৈরি করি। হ্যাঁ, কোনো রকমের ইন্ডালজেন্স দেব না, স্ট্রিক্ট ডিসিপ্লিন। আমি যদি নিজেকে না বাঁধতে পারি, আমার বাদ্যযন্ত্রটাকে আমি যদি নিজেই না সুরে বাঁধলাম, তাহলে আপনাকে আমি কি গান শোনাবো? ঠিক তাই তো। তাই এই কনসেপ্টটা, ইট ইজ দেয়ার অ্যান্ড ইট উইল বি দেয়ার, এটা থাকবে, এই দর্শন থাকবে। এখন তুমি তুমি কি নেবে না নেবেন, ঠিক করে তুমি বেছে নাও। তুমি বাঁয়ে যাবে না ডায়ে যাবে না সামনে যাবে, তুমি নিজেকে, কেউ কারোকে মারতে পারে না, নিজেই নিজেকে মানে, বুঝলেন? সবচেয়ে বড় যে নিজেকে মারে তাকে ভগবানও বাঁচাতে পারে। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কিলার হচ্ছে তার নিজের মিসগাইডেড সেলফ। ইয়েস, মিসগাইডেড সেলফ। যাক, খুব ভালো লাগলো আপনার কথা শুনলাম।